হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু জিকে স্টাডি। তো জিকে স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। তো আমাদের যেহেতু সামনে আসন্ন বিভিন্ন এক্সাম আছে, সেই এক্সামকে লক্ষ্য রেখে আমরা জিকে ম্যারাথনের একটা সিরিজ চালু করেছি। সেই জিকে ম্যারাথন সিরিজের মধ্যে ইতিহাস, ভূগোল, সায়েন্স, পলিটি, ইকোনমি সব ধরনের কোশ্চেন কিন্তু মিক্সড হিসাবে তোমাদের সাথে আমি আলোচনা করব। ঠিক আছে, তোমরা জিকে স্টাডিকে সাবস্ক্রাইব করে নাও এবং প্লে লিস্টে চলে গিয়ে সেখানে পরপর বিভিন্ন ধরনের ক্লাসগুলো দেখে নাও। তাহলে আজকের কোশ্চেন স্টার্ট করা যাক। ভোটদানের অধিকার সংবিধানের কোন ধারায় স্বীকৃত আছে? অর্থাৎ যে রাইট টু ভোট, ভোটদানের অধিকার কোথায় বলা আছে না সংবিধানের 326 নম্বর ধারার মধ্যে কিন্তু ভোটদানের অধিকার সম্বন্ধে কিন্তু ব্যক্ত করা আছে। সংবিধান ইন্ডিয়ান কনস্টিটিউশনের 326 নম্বর ধারায় কিন্তু আর্টিকেল 326-এ সেখানে রাইট টু ভোট এই সম্বন্ধীয় কথা বা ব্যাখ্যা করা আছে। শেষ জৈন তীর্থঙ্কর কে ছিল? অর্থাৎ জৈন ধর্মের যে শেষ তীর্থঙ্কর ছিল, জৈন ধর্মের যে ধর্মগুরু তাদেরকে তীর্থঙ্কর বলা হতো। তো শেষ তীর্থঙ্কর অর্থাৎ শেষ তীর্থঙ্কর হচ্ছে 24 নম্বর, অর্থাৎ 24 নম্বর তীর্থঙ্কর ছিল মহাবীর। ঠিক আছে, এবং 23 নম্বর তীর্থঙ্কর অর্থাৎ লাস্টের আগের তীর্থঙ্কর ছিল কিন্তু কে? আমাদের পার্শ্বনাথ। তাহলে শেষ জৈন তীর্থঙ্কর কে হবে? মহাবীর। পৃথিবীর বৃহত্তম কোন দ্বীপ কোনটি? পৃথিবীর লার্জেস্ট দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড, পৃথিবীর লার্জেস্ট দ্বীপ। কোন পৃথিবীর প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? পৃথিবীর প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিল সিরিমাভো বন্দারনায়েক। ইনি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ছিল। সিরিমাভো বন্দারনায়েক হচ্ছে পৃথিবীর প্রথম মহিলা প্রধানমন্ত্রী। পরের কোশ্চেনে আমরা চলে যাই। মৌর্য বংশের পর কোন বংশ মগধে রাজ্য করে? তাহলে মগধ মহাজনপদ, সেই মগধ মহাজনপদে মৌর্য বংশ ওর পরে কিন্তু সেখানে কিন্তু রাজত্ব করে শুঙ্গ বংশ। কোন বংশ? শুঙ্গ বংশ। তো তোমরা প্লে লিস্টে চলে যাও, সেখানে হিস্ট্রির একটা প্লে লিস্ট আছে, সেখানে দেখবেই তোমার মৌর্য, মগধ এবং এই মগধের যে বিভিন্ন হর্ষঙ্ক ডিনাস্টি আর যেসব ডিনাস্টি আছে সেই ডিনাস্টি বা বংশধারা সম্পর্কে কিন্তু ক্লাস করানো আছে। সেখানে গিয়ে তোমরা ক্লাসগুলো ভালো করে দেখো। মুদ্রা রাক্ষস গ্রন্থটি কার লেখা? মুদ্রা রাক্ষস গ্রন্থটি লেখা কিন্তু বিশাখ দত্তের। রাষ্ট্রপতি কতজন সদস্যকে রাজ্যসভায় মনোনীত করতে পারে? তাহলে এই যে আমাদের রাজ্যসভা, লোকসভার যে আসন সংখ্যা, ঠিক আছে, সেখানে কিন্তু রাজ্যসভার ক্ষেত্রে রাষ্ট্রপতি কতজনকে মনোনীত করতে পারে? আমাদের রাজ্যসভার মোট নাম্বার অফ সিট হচ্ছে 250টা। ঠিক আছে, এবং লোকসভায় হচ্ছে 552টা। রাজ্যসভার ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতি নিজে থেকে মনোনীত করতে পারে 12 জনকে। কজনকে? 12 জনকে। এখন কিন্তু এইটা কিন্তু অ্যাবলিস্ট হয়ে গেছে। রাষ্ট্রপতি নিজে থেকে মনোনীত করতে পারে 12 জনকে, এটা এখন অ্যাবলিস্ট হয়ে গেছে। কিন্তু যদি পরীক্ষায় কোশ্চেনে পড়ে যে রাষ্ট্রপতি কতজন রাজ্যসভায় মনোনীত করতে পারে, তাহলে বলবে 12 জনকে। ভোটাধিকার আইন অর্থাৎ ভোট দানের আইন, এক্ষুনি বললাম আর্টিকেল 326-এর মধ্যে বলা আছে ভোট দানের আইন। তো এই ভোট দানের আইন হচ্ছে এক ধরনের কী হচ্ছে রাজনৈতিক অধিকার। ঠিক আছে। উত্তর আমেরিকার তৃণভূমিকে কী নামে ডাকা হয় বা কী নামে বলা হয়? উত্তর আমেরিকার তৃণভূমি, উত্তর আমেরিকা দেখবে বরফ দেশ প্রায় সবই। তো উত্তর আমেরিকার যে তৃণভূমি, সেই তৃণভূমিকে প্রেইরি বলা হয়। কী বলা হয়? প্রেইরি। কাঠমান্ডু কোন নদীর তীরে অবস্থিত? কাঠমান্ডু নেপালের রাজধানী, আমাদের প্রতিবেশী দেশ নেপাল, সেই নেপালের রাজধানী কাঠমান্ডু হচ্ছে কিন্তু কালীগণ্ডক নদীর তীরবর্তী এই কাঠমান্ডু অবস্থিত। পুলিৎজার প্রাইজ, পুলিৎজার এক ধরনের প্রাইজ, যে প্রাইজটা দেওয়া হয় কী ক্ষেত্রে না সাহিত্য এবং সাংবাদিকতার ক্ষেত্রে। সাহিত্য, লিটারেচার এবং সাংবাদিকতার ক্ষেত্রে কিন্তু এই পুলিৎজার প্রাইজ দেওয়া হয়ে থাকে। পৃথিবীর দীর্ঘতম খাল কোনটি? পৃথিবীর দীর্ঘতম খাল হচ্ছে কিন্তু সুয়েজ খাল। কি? সুয়েজ ক্যানাল হচ্ছে দ্য লার্জেস্ট ক্যানাল ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর দীর্ঘতম খাল। ইসরায়েলের সংসদের নাম কি? ইসরায়েলের সংসদের নাম হচ্ছে নেসেট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইসরায়েলের সংসদের নাম কি হচ্ছে? সেটা হচ্ছে নেসেট। আর ইসরায়েলের রাজধানীর নাম কি? ইসরায়েলের রাজধানীর নাম তোমরা বলবে। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো। ভারত সরকারের সর্বোচ্চ আইনি উপদেষ্টা, অর্থাৎ ভারত সরকারকে কে মানে কোন পদ ভারত সরকারকে উপদেশ দেয়? কি আইনি বিষয়ে? যে কোনো আইনি বিষয়কে ভারত সরকারকে উপদেশ দেয় কিন্তু তাকে বলা হয় অ্যাটর্নি জেনারেল। তো অ্যাটর্নি জেনারেল অফ গভর্নমেন্ট সবসময় কিন্তু বা অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া সবসময় কিন্তু ভারত সরকার, সে যেই পার্টি থাকুক না কেন আমাদের সরকারে, ঠিক আছে, সেখানে কিন্তু তাদেরকে সাহায্য করবে আমাদের অ্যাটর্নি জেনারেল। তারপরে কোশ্চেন দেখো। সিএফ অ্যান্ড্রুসকে কে দীনবন্ধু উপাধি দিয়েছিলেন? তাহলে সিএফ অ্যান্ড্রুসকে দীনবন্ধু উপাধি দিয়েছিলেন কিন্তু আমাদের মহাত্মা গান্ধী। আমাদের গান্ধীজি কিন্তু সিএফ অ্যান্ড্রুসকে কি না
দীনবন্ধু উপাধি দিয়েছিলেন। আচ্ছা, গান্ধীজির গুরুর নাম কি? তাহলে গান্ধীজির গুরুর নাম হচ্ছে, যাকে দেখে গান্ধীজি অনুপ্রাণিত হয়েছিল, সে হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে, জি.কে. গোখলে। তাহলে গান্ধীজির গুরুজি হচ্ছে কিন্তু গোপাল কৃষ্ণ গোখলে। ঠিক আছে, তারপরে কোশ্চেনে আমরা চলে যাই। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। আমাদের যে 1885 সালে আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গঠিত হয়েছিল, কার দ্বারা? সেটা হচ্ছে A.O. হিউম। ঠিক আছে, অ্যালান অক্টাভিয়ান হিউমের সহযোগিতায় বা তার দ্বারা কিন্তু আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, জাতীয় কংগ্রেস কিন্তু গঠিত হয়েছিল। তো এই জাতীয় কংগ্রেসের যতগুলো সেশন হয়েছে, ঠিক আছে, যতগুলো অধিবেশন হয়েছে, প্রথম সেই অধিবেশনের মধ্যে প্রথম কিন্তু 1917 সালে অ্যানি বেসান্ত, এই মহিলা কিন্তু প্রথম মহিলা যিনি জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিল। তাহলে প্রথম হচ্ছে জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিল প্রথম মহিলা যদি বলে তাহলে হবে অ্যানি বেসান্ত, যিনি কিন্তু বিদেশি ছিল। আর যদি বলে প্রথম ভারতীয় মহিলা তাহলে হয়ে যাবে কিন্তু সরোজিনী নাইডু। প্রথম মহিলা বললে হবে অ্যানি বেসান্ত, কিন্তু প্রথম ভারতীয় মহিলা বললে হবে কি? সরোজিনী নাইডু। ঠিক আছে, কোন সুলতানকে লাখ বক্স উপাধি দেওয়া হয়েছিল? লাখ বক্স, সুলতানকে লাখ বক্স উপাধি দেওয়া হয়েছিল সুলতান কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবক ছিল কিন্তু দাস বংশের প্রতিষ্ঠাতা। যে সুলতানি যুগে দাস বংশের প্রতিষ্ঠাতা ছিল কিন্তু সুলতান কুতুবুদ্দিন আইবক। ঠিক আছে, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করে? দেখো, পাল বংশের রাজা ধর্মপাল কিন্তু বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কী করে? স্ট্যাবলিশ করে। পরে কোশ্চেন দেখো, ভারতের জাতীয় আয়ে সবচেয়ে বেশি উৎস কী? মানে ভারতের যে ন্যাশনাল ইনকাম বা ভারতের যে আয় হয়, সেই ভারতের জাতীয় আয় ন্যাশনাল ইনকামে সবথেকে বেশি যেখান থেকে অর্থটা আসে সেটা হচ্ছে পরিষেবা থেকে। পরিষেবা যে জায়গাটা আর কি, পরিষেবা ডিপার্টমেন্ট থেকে কিন্তু সবথেকে বেশি কিন্তু আমাদের ভারত সরকারের আয় হয়ে থাকে। বিশ্ব বাণিজ্য প্রধান নিরাপত্তারক্ষী কী? অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কিন্তু সারা বিশ্বের বাণিজ্যকে আর কি কন্ট্রোল করে বা অর্গানাইজ করে। কে? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, WTO। সাতপুরা ও বিন্দু পর্বতের মধ্যবর্তী কোন নদী প্রবাহিত হয়েছে? দেখো, সাতপুরা এবং বিন্দু পর্বতের মধ্যবর্তী সবসময় নর্মদা নদী প্রবাহিত হয়েছে। আমাদের যে নর্মদা নদী মধ্যপ্রদেশ হয়ে, মহারাষ্ট্র হয়ে, ঠিক আছে, গুজরাট হয়ে কোথায় আমাদের আরব সাগরে পড়েছে। তো এই নর্মদা নদী হচ্ছে কিন্তু সাতপুরা এবং বিন্ধ্য পর্বত দুটো পাশাপাশি যে পর্বত দুটো চলেছে তাদের মাঝ থেকে কিন্তু এই নর্মদা নদী প্রবাহিত হয়েছে। ঠিক আছে, তারপরে ওজোন স্তর আছে কোন স্তরের মধ্যে? দেখো, ওজোনোস্ফিয়ার বা ওজোন স্তর আছে কিন্তু আমাদের বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে। বায়ুমণ্ডলের প্রথম স্তরকে আমরা বলি ট্রপোস্ফিয়ার, তারপরে আমরা বলি স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু আমাদের ওজোন স্তর আছে। ওজোন স্তর 25 থেকে 35 কিলোমিটার এই রেঞ্জের মধ্যে কিন্তু ওজোন স্তর থাকে। তাহলে ওজোন স্তর আছে কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে। ঠিক আছে, ওজোন স্তর তাহলে আছে কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে। ওজোন স্তরের যে ওজোন গ্যাস থাকে, সেই ওজোন গ্যাসের সংকেত হচ্ছে কি? সেই ওজোন গ্যাসের সংকেত হচ্ছে O3। ঠিক আছে, আর ওজোন গ্যাস যে ইউনিট বা যে এককে মাপা হয় সেটাকে ডবসন ইউনিট বা ডবসন একক বলে। যেমন ভরের একক কেজি, গ্রাম, ঠিক আছে, দৈর্ঘ্যের একক কিলোমিটার, মিটার। ঠিক আছে, সেরকম এই ওজোন গ্যাসকে মাপার যে এককটা ব্যবহার করা হয় সেটাকে আমরা ডবসন ইউনিট বা ডবসন একক বলে থাকি। ঠিক আছে, প্রধান ওজোন গ্যাস যদি বলা হয় তাহলে কী বলবো আমরা? CFC, ক্লোরোফ্লুরো কার্বনকে প্রধান ওজোন গ্যাস বলা হয়ে থাকে। চলো তারপরে চলে যাই আমরা। সবচেয়ে বেশি লবণযুক্ত জল বা সবথেকে বেশি লবণযুক্ত জল কোন সাগরে আছে? এটা আমরা বলতে পারি ডেড সি। সবচেয়ে বেশি লবণযুক্ত কি সাগর, যেটা আমাদের কোথায় অবস্থিত? যেটা আমাদের কিন্তু জর্ডন যে দেশ আছে, জর্ডন এবং ইসরায়েল, এই দেশের মাঝখানে কিন্তু এই ডেড সি অবস্থিত, সবচেয়ে বেশি লবণযুক্ত সাগর। লেন্সের ক্ষমতা মাপা হয় কোন একক থেকে? লেন্স, চশমা বা গ্লাসের যে লেন্স হয় কাঁচের, সেই লেন্সের ক্ষমতা মাপা হয় কিন্তু ডায়োপ্টার একক থেকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, লবণাক্ত মৃত্তিকার উদ্ভিদদের কি বলা হয়? লবণাক্ত মৃত্তিকাযুক্ত উদ্ভিদদের বলা হয় হ্যালোফাইট। লবণাক্ত মানে লবণ জলে যে উদ্ভিদরা বেঁচে বা যে উদ্ভিদরা লবণযুক্ত জলে বেঁচে থাকে বা গড়ে ওঠে তাদের লবণাক্তযুক্ত উদ্ভিদদের বলা হয় কিন্তু হ্যালোফাইট। এই হ্যালোফাইট উদ্ভিদ আমরা কিন্তু কোথায় দেখতে পাই? ম্যানগ্রোভ অরণ্যে দেখতে পাই, অর্থাৎ আমাদের সুন্দরবন, তারপরে ওড়িশার ভিতরকণিকা, তারপরে গুজরাটের কচ্ছের উপকূল। ঠিক আছে, এই সব জায়গায় কিন্তু আমরা কি এই যে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের দেখতে পাই যারা কিন্তু হ্যালোফাইটস। রাবারকে শক্ত করতে কোন মৌল ব্যবহার করা হয়? রাবারকে শক্ত করতে কিন্তু সালফার ব্যবহার করা হয়।
জ্যোৎস্না চিনাপ্পা এবং দীপিকা পাল্লিকাল কোন খেলার সাথে যুক্ত? এটা হবে স্কোয়াশ খেলার সাথে যুক্ত। জ্যোৎস্না চিনাপ্পা এবং দীপিকা পাল্লিকাল স্কোয়াশ খেলার সাথে যুক্ত। পোলো খেলায় প্রতি দলে কজন করে বা কতজন প্লেয়ার দরকার? 4জন করে প্লেয়ার দরকার পোলো খেলার জন্য। রেড ডেলিশাস কি? রেড ডেলিশাস এক ধরনের কিন্তু আপেলের প্রজাতি, রেড ডেলিশাস। উদ্ভিদের অত্যাবশ্যক খনিজ উপাদানের সংখ্যা কত? অর্থাৎ উদ্ভিদের যে খনিজ উপাদান দরকার দেহের মধ্যে, সেই অতি আবশ্যিক খনিজ উপাদানের সংখ্যা হচ্ছে 16টি। ওস্তাদ আমজাদ আলী খান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওস্তাদ আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? ওস্তাদ আমজাদ আলী খান কিন্তু সরোদ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। ঠিক আছে, পরের কোশ্চেনে আমরা চলে যাই। কাব্য বিভাগে পুলিৎজার প্রাইজ 2014 সালে কে পান? এটা যেহেতু এখন কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে না, ঠিক আছে, এখন চেঞ্জ হয়ে গেছে, তখন 2014 সালে বিজয় শেষাদ্রি ছিল। সবচেয়ে কম বয়সে, সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবচেয়ে কম বয়সে কোন ভারতীয় ভারতরত্ন উপাধি পায়? তাহলে আমাদের ভারতরত্ন, ভারতের সবচেয়ে হায়েস্ট যে পুরস্কারটা আমাদের ভারত দেশে, সেই হায়েস্ট পুরস্কারটা হচ্ছে কিন্তু ভারতরত্ন। তাহলে ভারতরত্ন সবচেয়ে কম বয়সে পায় আমাদের মাস্টার ব্লাস্টার সচিন টেন্ডুলকার। তাহলে সচিন টেন্ডুলকার কিন্তু সবচেয়ে কম বয়সে ভারতরত্ন পুরস্কার বা উপাধি পায়। তারপরে দেখো পৃথিবীর সর্বোচ্চ রেল স্টেশনের নাম কি? পৃথিবীর সর্বোচ্চ রেল স্টেশনের নাম হচ্ছে ট্যাঙ্গুলা, যেটা অবস্থিত কোথায়? চীনে। ট্যাঙ্গুলা পৃথিবীর সর্বোচ্চ হায়েস্ট রেল স্টেশন। ঠিক আছে। গুল মাকাই কার ছদ্মনাম? গুল মাকাই কিন্তু মালালা ইউসুফজাই, যে পাকিস্তানের যে একজন মহিলা, যিনি কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন, সেই মালালা ইউসুফজাইয়ের লেখা বা সেই মালালা ইউসুফজাইয়ের ছদ্মনাম হচ্ছে গুল মাকাই। কিং অফ স্নো কোন দেশকে বলা হয়? মানে কোন দেশে, মানে স্নো মানে বরফের দেশ, অ্যাকচুয়ালি বলতে গেলে বরফ দিয়ে ঢাকা থাকে, সেই কিং অফ স্নো বলা হয় কিন্তু আইসল্যান্ডকে বলা হয় কিং অফ স্নো। সচিন টেন্ডুলকার আমাদের যে মাস্টার ব্লাস্টার, যিনি সবচেয়ে কম বয়সে ভারতরত্ন পেয়েছিলেন, সেই মাস্টার ব্লাস্টার সচিন টেন্ডুলকারের আত্মজীবনীর নাম কি? প্লেয়িং ইট মাই ওয়ে। কি না? প্লেয়িং ইট মাই ওয়ে। ঠিক আছে, এটা হচ্ছে সচিন টেন্ডুলকারের আত্মজীবনী। তারপরে চলে যাবে, দেখো চেকে থাকা, আমাদের যে চেক বুক, ব্যাংকে গেলে আমরা চেক বুক পাই, সেই চেক লেখার সময় চেকে থাকা একটা কোড থাকে, সেই কোডটা আমরা কি সবাই জানি? আইএফসি কোড। কি? আইএফসি কোড। ইন্ডিয়া অ্যাট রিস্ক বইটি কার লেখা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইন্ডিয়া অ্যাট রিস্ক বইটি কিন্তু যশবন্ত সিংয়ের লেখা। যশবন্ত সিংয়ের আরেকটা বই আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা সেটা জানিয়ে বলবে, সেটা কিন্তু অনেক পরীক্ষায় এক্সামে পড়ে, যশবন্ত সিং। দুধগো উৎপাদনে ভারতের স্থান কত? দুধগো উৎপাদনে ভারতের স্থান হচ্ছে কিন্তু প্রথম। দুধগো উৎপাদনে ভারতের স্থান কী হচ্ছে না? প্রথম। আচ্ছা, দুধগো উৎপাদনে যে কোম্পানি বা যে ভারত সরকারের যে কোম্পানিটা দুধগো উৎপাদনের সাথে যুক্ত, তার নাম কি? তার নাম আমরা সবাই জানি আমুল। ঠিক আছে। কোন উপকূল, আচ্ছা দুধগো উৎপাদন সম্বন্ধে যে দুধগো উৎপাদন সম্বন্ধে যে বিপ্লবটা হয়েছিল, সেই বিপ্লবটা কি? সেই বিপ্লবটা মনে রাখবে সবাই, শ্বেত বিপ্লব। কি বিপ্লব? শ্বেত বিপ্লব। ঠিক আছে। তাহলে দুধগো রিলেটেড যে বিপ্লবটি আমাদের ভারতে হয়েছিল, সেটাকে আমরা বলে থাকি কিন্তু শ্বেত বিপ্লব। ঠিক আছে। কোন উপকূলে জুলাই মাসে শুষ্ক থাকে? অর্থাৎ করমণ্ডল উপকূল। ঠিক আছে, করমণ্ডল উপকূল কিন্তু জুলাই মাসে কি শুষ্ক থাকে। এবং এই করমণ্ডল উপকূলে যে আমাদের তামিলনাড়ু যে রাজ্যটা আছে, এবং এই রাজ্যে কিন্তু কি হয়? কিন্তু বছরে দুবার বৃষ্টিপাত হয়। একবার মৌসুমি জলবায়ুর প্রভাবে বর্ষাকালে হয়, এবং মৌসুমি জলবায়ুর প্রত্যাবর্তনের সময় শীতকালে। এই দুবারই কিন্তু করমণ্ডল উপকূলে তামিলনাড়ু যে রাজ্যটি আছে, সেখানে বৃষ্টিপাত হয়। তাপ ও তড়িতের সুপরিবাহী অধাতু, সেটা হচ্ছে গ্রাফাইট। দেখো এমনি কিন্তু তাপ এবং তড়িৎ পরিবহন করে ধাতু, কিন্তু একমাত্র অধাতু যেটা হচ্ছে গ্রাফাইট, একমাত্রই অধাতু যে কি না তাপ এবং তড়িৎ, ইলেকট্রিক এবং হিট দুটোই পরিবহন করে। শেরশাহের পূর্ববর্তী নাম কী ছিল, বা শেরশাহের পূর্ব নাম কী ছিল? শেরশাহের পূর্ব নাম ছিল কিন্তু ফরিদ খাঁ। কী ছিল? ফরিদ খাঁ। তারপরে কোশ্চেন দেখো, অস্ত্রশাস্ত্র লিখেছিলেন কে? অস্ত্রশাস্ত্র লিখেছিলেন কিন্তু কৌটিল্য। কে? কৌটিল্য, যিনি ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের সভাকবি। কে? কৌটিল্য। পক্ষী বিষয়ক বিদ্যাকে কী বলা হয়? মানে এই যে বার্ড বা পাখি সম্বন্ধে যে পড়াশোনা, যে বিদ্যা, সেটাকে বলে অর্নিথোলজি। কী বলা হয় সেই বিদ্যাকে? অর্নিথোলজি বলা হয়। দেখো কোন প্রক্রিয়ায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে উৎপন্ন হয়? সেটা হচ্ছে কিন্তু সালেক সংশ্লেষ বা ফটোসিনথেসিস। বা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়, ঠিক আছে, সৌরশক্তি, সূর্যের আলো যে সৌরশক্তি, সেটা কিসে রূপান্তরিত হয়? গ্লুকোজ তৈরি হয়, যেটা হচ্ছে কি না রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়।
ঠিক আছে, আমরা চলে যাই পরের কোশ্চেনে। দেখো ওজোন স্তর মূলত কী, বা ওজোন স্তর যে ক্ষয় হয় মূলত কোন গ্যাসের কারণে? ওজোন স্তর মূলত ক্ষয় হয় কিন্তু সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন, এই গ্যাসের কারণে কিন্তু ওজোন স্তর ক্ষয় হয়ে থাকে। তাহলে ওজোন স্তর ক্ষয়ের প্রধান গ্যাস কোন গ্যাস দেয়? সিএফসি। কোন অঙ্গের সমস্যায় জন্ডিস হয়? মানুষের দেহে যে জন্ডিস হয় সেটা হচ্ছে কোন অঙ্গের সমস্যার জন্য মানুষের দেহে জন্ডিসের দেখা দেয়? সেটা হয়ে যাবে কিন্তু লিভার। মানুষের দেহে লিভারের সমস্যায় কিন্তু জন্ডিস রোগ দেখা দেয়। ঠিক আছে, এবং লিভার হচ্ছে লার্জেস্ট গ্ল্যান্ড ইন আওয়ার বডি, অর্থাৎ হিউম্যান বডিতে সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে কিন্তু লিভার। আলোকবর্ষ সম্পর্কযুক্ত কিসের সাথে? আলোকবর্ষ মানে লাইট ইয়ার। লাইট ইয়ার হচ্ছে কি না, এটা হচ্ছে কিন্তু দূরত্বের সাথে সম্পর্কযুক্ত। কি দূরত্ব মানে সূর্যের আলো এক বছরে যতটা দূরত্ব অতিক্রম করে, মানে আলো এক বছরে যতটা দূরত্ব অতিক্রম করবে সেই দূরত্বটাকেই আমরা বলবো আলোকবর্ষ বা লাইট ইয়ার। একটা লাইট যদি এক বছরে মানে 365 দিনে যতটা দূরত্ব বা যতটা রাস্তা যেতে পারবে সেই দূরত্বটাকে আমরা বলবো আলোকবর্ষ। মূত্রের হালকা হলুদ রঙের জন্য দায়ী কোন রঞ্জক? মূত্র অর্থাৎ আমাদের যে টয়লেট বা আমাদের যে প্রস্রাব, সেই তার যে হলুদ রঙের জন্য দায়ী কিন্তু হচ্ছে দুটো হরমোন, একটা হচ্ছে ইউরোবিলিন এবং ইউরোক্রোম। ঠিক আছে, পরে কোশ্চেন দেখো, ইলেকট্রিক জেনারেটর কে আবিষ্কার করে? ইলেকট্রিক জেনারেটর আবিষ্কার করে কিন্তু মাইকেল ফ্যারাডে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ইলেকট্রিক জেনারেটর আবিষ্কার করে কিন্তু মাইকেল ফ্যারাডে। ভারতীয় উপদ্বীপের দীর্ঘতম নদী কোনটি? ভারতীয় উপদ্বীপের দীর্ঘতম নদী হচ্ছে কিন্তু গোদাবরী। ভারতীয় উপদ্বীপের দীর্ঘতম নদী আমাদের গোদাবরী। গোদাবরীকে আমরা আবার বলে থাকি কিন্তু দক্ষিণ ভারতের গঙ্গা। গোদাবরী নদীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা। ভারতীয় সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি হচ্ছে জাস্টিস মীরা সাহিব ফাতিমা বিবি। ভারতীয় সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি হচ্ছে জাস্টিস মীরা সাহিব ফাতিমা বিবি। তোমরা শর্টভাবে মনে রাখতে পারো মীরা ফাতিমা বিবি, যেটা হচ্ছে ভারতীয় সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি। ঠিক আছে, কত সালে সুভাষচন্দ্র বসু বাড়ি থেকে অন্তর্ধান হয়? অর্থাৎ কত সালে সুভাষচন্দ্র বসু বাড়ি থেকে চলে গিয়েছিলেন? ঠিক আছে, সেটা হবে 1941 সালে সুভাষচন্দ্র বসু বাড়ি থেকে চলে গিয়েছিলেন, এবং সেখান থেকে বাড়ি থেকে চলে গিয়ে তিনি গিয়েছিলেন পাঞ্জাব হয়ে আফগানিস্তান গিয়েছিলেন। আফগানিস্তান থেকে রাশিয়া হয়ে কিন্তু তিনি জার্মানিতে গিয়েছিলেন হিটলারের কাছে, ভারতকে স্বাধীন করার জন্য হিটলারের সাথে চুক্তি করতে গিয়েছিলেন। সেটা 1941 সালে। বিখ্যাত অ্যাথলিট উসাইন বোল্ট কোন দেশের ব্যক্তি? ইনি হবে কিন্তু জামাইকা। সম্প্রতি কোন সংস্থা মোবাইল প্রস্তুতকারী সংস্থা নোকিয়াকে কিনে নিয়েছে? নোকিয়াকে যে কোম্পানি কিনে নিয়েছে সেটা হচ্ছে মাইক্রোসফট। ভারতের সামরিক বাহিনীগুলোর প্রধান কে? অর্থাৎ ভারতের নৌবাহিনী, বায়ুবাহিনী বা যে আমাদের মিলিটারি এই যত যা আছে এই সমস্ত বাহিনী আর কি, স্থলবাহিনী, এই সব করা বাহিনীর প্রধান হচ্ছে কিন্তু আমাদের প্রেসিডেন্ট। তাহলে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এই সব বাহিনী কিন্তু প্রধান। বিখ্যাত অজন্তা গুহা ভারতের কোথায় অবস্থিত? এটা হচ্ছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত। কি না, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে ভারতের বিখ্যাত যে গুহা অজন্তা গুহা অবস্থিত। খেলাধুলা বিভাগে সর্বোচ্চ সম্মান কি? মানে খেলাধুলা রিলেটেড হায়েস্ট সম্মান বা হায়েস্ট যে প্রাইজটা দেওয়া হয় সেটাকে আমরা বলি রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার। এর নামটা কিন্তু রিসেন্ট চেঞ্জ করা হয়েছে মেজর ধ্যানচাঁদ পুরস্কার। তাহলে ভারতে খেলাধুলা বিভাগে সর্বোচ্চ যে সম্মান সেটা হচ্ছে রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার, যেটা এখন চেঞ্জ করে নামটা করা হয়েছে মেজর ধ্যানচাঁদ পুরস্কার। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কে নিয়োগ করে? অর্থাৎ যে কমিশনার, অর্থাৎ ভোট করার জন্য যে ইলেকশন কমিশন আছে না, সেই ইলেকশন কমিশনারের যে আধিকারিক, যে ইলেকশন কমিশনার, সেটা নিয়োগ করে কিন্তু ভারতের রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট কিন্তু নিয়োগ করে থাকেন। বৃহত্তম শ্বেতকণিকা কত? আমাদের রক্তের মধ্যে যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং প্লাজমা আছে, সেই শ্বেত রক্তকণিকার মধ্যে অনেকগুলো ভাগ আছে, মনোসাইট, তারপরে লিম্ফোসাইট। ঠিক আছে, তাহলে এর মধ্যে বৃহত্তম হচ্ছে মনোসাইট। বৃহত্তম হচ্ছে কিন্তু লার্জেস্ট WBC বা হোয়াইট ব্লাড সেল। আগুন নেভাতে কোন গ্যাস ব্যবহার করা হয়? এটা আমাদের প্রায় সবারই জানা আছে। আগুন নেভাতে কিন্তু ব্যবহার করা হয় কার্বন ডাইঅক্সাইড, এবং আগুন জ্বলতে সাহায্য করে কিন্তু অক্সিজেন।
পরের কোশ্চেনে আমরা চলে যাই, আলেকজান্ডার ভারতে যখন আক্রমণ করে তখন ভারতে কে রাজত্ব করছিলেন? আলেকজান্ডার যখন ভারতে আক্রমণ করে তখন ভারতের নন্দ বংশের রাজা ধননন্দ কিন্তু ভারতে রাজত্ব করছিলেন। কোন অধাতু তরল অবস্থায় পাওয়া যায়? আমরা বেশিরভাগ অধাতু কিন্তু কঠিন অবস্থায় পেয়ে থাকি, কিন্তু একমাত্র ব্রোমিন এমন একটি অধাতু যাকে আমরা তরল অবস্থায় স্বাভাবিক রুম টেম্পারেচার কিন্তু আমরা তরল অবস্থায় পেয়ে থাকি। পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম হচ্ছে কিন্তু মেছো বিড়াল। টরাচ কাদের ধর্মগ্রন্থ? টরাচ হচ্ছে কিন্তু জিউস ধর্মের কিন্তু ধর্মগ্রন্থের নাম হচ্ছে কিন্তু টরাচ। শিখদের দশম অর্থাৎ শেষ গুরুকে? শিখ ধর্মের দশম অর্থাৎ শেষ গুরু হচ্ছে কিন্তু গুরু গোবিন্দ সিং। কি? গুরু গোবিন্দ সিং। এই গুরু গোবিন্দ সিং একটা গ্রুপ বা একটা দল চালু করেছিল যাকে আমরা বলি খালসা প্রথা। তাহলে গুরু গোবিন্দ সিং হচ্ছে শেষ এবং দশম গুরু শিখদের, যিনি কিন্তু কি না খালসা প্রথা চালু করেছিলেন। আচ্ছা, আমাদের যে শিখদের ধর্মগ্রন্থের নাম কি? শিখদের ধর্মগ্রন্থের নাম কিন্তু হচ্ছে কি না আদি গ্রন্থ। কি? আদি গ্রন্থ। এই শিখদের যে পাঞ্জাবের কিন্তু কি না গোল্ডেন টেম্পল, এই শিখ ধর্মগ্রন্থের যে টেম্পল সেটা কোথায়? কিন্তু আমাদের অবস্থিত পাঞ্জাবের অমৃতসরে। আলু পরিবর্তিত কি? আলু যেটা আমরা সাধারণত খেয়ে থাকি বা আমাদের জীবনে ব্যবহারে যে আলু, এটা কিন্তু এক ধরনের কাণ্ড, সেটা পরিবর্তিত হয়েছে। ঠিক আছে, উদ্ভিদের যে কাণ্ড, এটা কিন্তু আলু কিন্তু এক ধরনের কাণ্ড। কোন খেলার সঙ্গে লেসলি ক্লডিয়াস নাম জড়িত? সেটা হচ্ছে হকি। হকি খেলার সঙ্গে কিন্তু লেসলি ক্লডিয়াস নাম যুক্ত। তো আজকে এই ক্লাস ছিল আমাদের মিসলেনিয়াস জিকে। ঠিক আছে, তোমরা এই ক্লাসটা ভালো ভালো করে প্র্যাকটিস করো এবং চ্যানেলটাকে শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তো ওকে বাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।